কিছুদিন আগে একজন গোয়েন্দা পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সিটিডিসিতে, পুলিশের জঙ্গি দমনের সেল, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রাস্টেশন সিটিডিসি সেন্টার। তো কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রাস্টেশন ক্রাইম। তো আওয়ামী লীগের আমলে আমরা মনে করেছিলাম শেখ হাসিনার আমলে শুধু গুম হয়, খুন হয়। আমি নাম ধরে বলতে চাই, আমার এই কথা আপনারা ছড়িয়ে দিবেন। আজকেও যদি আপনি সিটিডিতে গিয়ে দেখবেন, সেখানে অনেক তৌহিদবাদী ভাই থেকে পাবেন, গুমের ছেলে আছে, আজকে তারিখও রয়েছে সেখানে। আমি নাম ধরে বলতে চাই মাসুদ করিম, নাম ধরে বলতে চাই মাসুদ করিমের নাম ধরে। এই সিটিডি যিনি প্রধান চিফ আছেন, সে এখনো আওয়ামী লীগের লোকদেরকে যারা ঝটিকা মিছিল বের করতেছেন তাদেরকে গ্রেপ্তার না করেন, রয়ের এজেন্টদেরকে গ্রেপ্তার না করে, যারা এই আগস্ট বিপ্লবে গুম করেছিল, খুন করেছিল, মানবতাকে হত্যা করেছিল, তাদেরকে না ধরে সেই পতাকাধারী তৌহিদবাদী লোক খুঁজে খুঁজে এখনো গুম ছেলে সে মানুষ ভুগতেছে এখন। আর সে জালেম এখনো ক্ষমতায় রয়েছে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আপনারা আরেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা অসমাপ্ত লড়াই আমরা রয়েছি, এই লড়াইকে সমাপ্তি দিতে হবে আমাদেরকে। হাসিনার নাগাবাস ছিন্ন করেছি দিল্লির দাসত্ব মানি নেওয়ার জন্য নয়। দিল্লি হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা মুনাফিক ছিল, দিল্লি মুশরিক, মুনাফিকদের সাথে লড়াই করেছি। এবার সামনে মুশরিকদের সাথে আমাদের বোঝাপড়ার সময় এসেছে আমাদের। আমি যখন ঢাকা গেলাম তখন সিটিডিসির এডিসি ফরহাদের সাথে আমি কথা বললাম। নতুন একটা বাংলাদেশ, অসংখ্য পুলিশ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে, সেনাবাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে, গোয়েন্দা বাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে। এদের মধ্যে অনেককে আমরা পেয়েছি যারা বর্তমানে ভালো কিছু করতে চায়। তোমরা বাংলাদেশের জঙ্গিবাদ দমন করতে চাচ্ছ, তোমরা মনে করতেছো এটা উগ্রবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশটা আর কোনো সমস্যা নেই, একটাই সমস্যা। ঠিক আছে, তাহলে আলাপ করো, সমস্যা কি, বোঝাপড়া করো। কারাগার থেকে খুনি বের হচ্ছে, সমস্যা নাই। ডাকাত বাইর হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে গুন্ডা ফান্ডা বাইর হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে টপ প্লেয়ার বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে তৌহিদের মুয়াজ্জিন জসিমউদ্দৌলা রহমান বের হচ্ছে, আর বাংলাদেশটা নাকি বিরাট সমস্যা হয়ে গেছে বাংলাদেশ। রমজান আমি গেলাম বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার জন্য। তো এডিসি সে তার আবেগ থেকে আমার ছবি নিয়ে, দুইজনের ছবি নিয়ে সে পোস্ট করে দিল। আমি ওই সিটিডিসির ওখানে গিয়ে উপর তালায় উঠে ওদের গুম খুনের সেলগুলো দেখে আসছি। অবাক হয়ে যাবে, একটা ভয়ঙ্কর সেল সেখানে, দিনের বেলা পর্যন্ত অন্ধকার। এই রমজানে আমি দেখে আসছি, আমাকে এই পুলিশ কর্মকর্তারা দেখিয়েছে। তাই এখন তারা যখন পোস্ট করলো, আমি কিন্তু করি না পোস্ট, পুলিশ নিজে পোস্ট করছে এবং প্রোডাক্টিভ আলোচনা হয়ে গেছে তাদের সাথে। পুলিশের সাথে আলেম ওলামাদের একটা সম্পর্ক করার জন্য এডিসি ফরহাদ তার বক্তব্য লিখলো এবং সে আমেরিকাতে পড়ালেখা করেছে, বাংলাদেশের বিসিএস 33 কত বিসিএস জানি উনি, অত্যন্ত শিক্ষিত, স্মার্ট, ভদ্র, আলেম বান্ধব, ওলামা বান্ধব, চৌকস, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। তার মধ্যে যে মেধা আমি দেখেছি, আগামীতে পুলিশের আইজিপি হওয়ার তার পরিপূর্ণ যোগ্যতা, স্কিল সে রাখে। আগের ওই যে মুনিরুল ফুলিল কতগুলো ছিল গুন্ডা পান্ডা আওয়ামী লীগের, তাদের চেয়ে সে অনেক বেশি যোগ্য। এবং তার কথা হলো যে আমরা চাই, সে ফেসবুকে লিখেছে, আওয়ামী লীগের আমলে থানায় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আলেম ওলামা আসতে পারতো না আওয়ামী লীগের আমলে। তিনি লিখেছেন যে আমি চাই বর্তমানে পুলিশের সমস্ত স্থানগুলোতে, গোয়েন্দা সংস্থার জায়গাগুলোতে আলেম ওলামারা দেদার্স আসা যাওয়া করুক এবং আলেম ওলামা পুলিশ বাহিনী মিলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠুক। এটা থেকে আপত্তি আছে আপনাদের? এটা সুন্দর প্রস্তাব কিনা? আর আপনারা চাচ্ছেন বিচ্ছিন্নতাবাদ দমানোর জন্য। এইভাবে যদি পরস্পর সমন্বয় থাকলে তো বিচ্ছিন্নতাবাদ তৈরি হবে না। এখন সেই স্ট্যাটাসটা দিল এবং আমি আগে তাকে মনে করতাম সে শুধু ইংরেজি পারে খুব ভালো, শুধু রাষ্ট্রবিজ্ঞান পারে, শুধু সে পলিটিক্যাল সায়েন্স বুঝে। কিন্তু তার লেখার মধ্যে সে একটা আয়াত নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা নিয়ে সে একটা বিশ্লেষণ দিল। আপনারা কিছু মনে করবেন না, ওলামায়ে কেরাম অনেক সাধারণ যারা আমাদের তরুণ আলেমরাও জানি না পারবেন কিনা এই বিশ্লেষণটা। সে এত চমৎকার একটা এটার বিশ্লেষণ দিল, উলুল আমরের ব্যাখ্যা দিল। এখন সেটা তার বস শেখ হাসিনার রেখে যাওয়া কতগুলো পেতাত্তার হয়ে গেছে বাংলাদেশে এখনো, কিন্তু প্রশাসনের রন্ধ্রে বদমাশগুলো কিন্তু এখন আছে। কিন্তু আমরা তো সবার নাম জানি, বলতেছি না এগুলো। তার মধ্যে হচ্ছে সিটিডিসির প্রধান যিনি। আজকের এই সমাবেশ থেকে আমরা সিটিডিসি প্রধান মাসুদ করিমকে তার পদ থেকে সরানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা না সরালে আমরা সমগ্র বাংলাদেশে আমরা তার বিরুদ্ধে এই দাবি নিয়ে আমরা কিন্তু সোচ্চার হবো ইনশাআল্লাহ আজিজ। এই বাংলাদেশকে এই মুহূর্তে ঠিক করতে হবে। বাংলাদেশকে হাসিনা যাওয়ার পরে কোনো একটা জায়গায় ইসলামের নামে কোনো বোমা ফুটছে নাকি?
বলেন, কোন জায়গায় কোন একটা বোমা ফুটেছে? একজন মানুষ হত্যা হয়েছে ইসলামপন্থীদের হাতে, কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে, ইসলামপন্থীদের হাতে কোন জায়গায় নজির আছে সেরকম? বলেন না। কোন একজন হিন্দু মারা গিয়েছে আপনাদের এই এলাকাতে? পুরো বাংলাদেশে কোথাও একজন হিন্দু ইসলামপন্থীদের হাতে মারা গিয়েছে বাংলাদেশে? অথচ হাসিনা যাওয়ার পরে এই দেশে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, ছাত্রদের আক্রমণে ছাত্র নিহত হয়েছে। গত কয়েকদিন আগে একজন দুইজন সমন্বয়কের ব্যাপারে অভিযোগ এসেছে, তারা গ্রেফতার হয়েছে, তাদের হাতে আরেকজন ছাত্র খুন হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্রদের হাতে কোনো একজনও কি আহত হয়েছে? সামান্য মাজারে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করছে, এটা নিয়ে বাপরে বাপ শুরু হয়ে গেল মব, তৌহিদবাদী মব। তৌহিদবাদী মব যে বলবে সে মুরতাদ হয়ে যাবে। সে তৌহিদবাদী মব হতে পারে না, তৌহিদবাদী জাগরণ হতে পারে। যদি কেউ অন্যায় করে থাকে, আপনারা আমরা তৌহিদবাদী, আমি অন্যায় করে যদি আমি ওই ঘরে যদি আক্রমণ করি, এটাকে তৌহিদবাদী মব? এটা তো হারুন এজাহারের মব হবে। এটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এটা অথবা আমাদের দলীয় বিষয়, ব্যক্তিগত বিষয়, নাম দিচ্ছে নাউজুবিল্লাহ, তৌহিদবাদী মব দিচ্ছে, সে মুরতাদ, ঈমান নাই তার। ইসলামকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে এখানে। কথা বুঝে আসতেছে আপনাদের নাকি বুঝে আসতেছে না? হাসিনার আমল পর্যন্ত আমরা এই শব্দ শুনি নাই, হাসিনা আমলও শুনি নাই। এখন তারা এই সমস্ত শব্দ আবিষ্কার করেছে। আমরা মনে করেছিলাম এই দেশ থেকে মুনাফিক চলে গিয়েছে, পুরাতন মুনাফিক চলে গিয়েছে, নতুন মুনাফিক দেখতে পাচ্ছি আমরা। এখন তো হাসিনা নাই। নারী কমিশনকে কারা প্রস্তাব, নারী কমিশনে কারা ইসলাম বিদ্বেষী প্রস্তাবগুলো নিয়ে আসলো? আমি প্রত্যেকটা ফালতু মেয়েগুলোকে আমি চিনি ভালো করে, বুড়ি বুড়ি দুষ্ট কতগুলো। এদের সাথে বাংলাদেশের আহমার তৌহিদের নারীদের কোনো সম্পর্ক নাই। তোমাদের সাথে তোমাদের চেয়ে বেশি নারী আমাদের সঙ্গে রয়েছে। কথা ঠিক কিনা? আমরা ডাক দিলে 5 কোটি নারী বের হবে আমাদের পক্ষে, তৌহিদের পক্ষে। এদেশের নারী ইসলাম, এদেশের নারী ইসলামকে চায়, এদেশের মহিলারা ইসলামকে চায়, এদেশের মা বোনের ইসলামকে চায়। এদেশের মা বোনেরা আমেরিকার এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় না। তারা আমাদের প্রধান বিধান আছে বিদায় আমরা মেয়েদেরকে রাস্তায় নামাচ্ছি না। আর না হলে এই সমস্ত এনজিওদেরকে ডলা দেওয়া কোনো ব্যাপার না তাদেরকে। আমাদের মহিলারা অনেক বেশি, কই মাদ্রাসা লাখ লাখ মহিলা শুধু ছাত্রী রয়েছে। এবং বর্তমানে যে জাগরণ শুরু হয়েছে, আপনাদের কি কোনো খবর আছে? গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনের, এমনকি আমরা যারা আলেম ওলামা আছে, আমরা কি জানি এই আধুনিক প্রজন্মের নারী যারা স্কুলে গিয়েছে পথভ্রষ্ট হওয়ার জন্য, আধুনিক প্রজন্মের মেয়েরা যারা স্কুল কলেজে গিয়েছে বস্তুবাদী শিক্ষা গ্রহণ করে ইসলাম থেকে দূরে সবার জন্য, আমি তো আজকে কমপক্ষে না হলো 15-20 বছর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমি কাজ করে আমি জানি কওমি মাদ্রাসার মেয়েদের চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদের ইমানের চেতনা আরো অনেক বেশি, শানিত আরো বেশি এখন বর্তমানে। এই বিগত রমজান মাসে আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের জন্য আমাদের শুধু মেয়েরা আমাদেরকে প্রায় 10-12 লক্ষ টাকা তারাই শুধু চাঁদা দিয়েছে আমাকে। এবং সেখানে আমি যাদেরকে জানি আমার স্ত্রীর মাধ্যমে একজনও কওমি মাদ্রাসার ছাত্রী না, একজনও কওমি মাদ্রাসার আলেম না, সবাই ইংরেজি শিক্ষিত, সবাই আধুনিক শিক্ষিত মহিলা। সুতরাং আগামী দিনে আপনারা নতুন এক বাংলাদেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ আজিজ। সেই নতুন বাংলাদেশ যারা মনে করে আলেম ওলামা নিরহ, ওলামায়ে কেরাম ইতিহাসের বাস্তবতায় বিগত 150-200 বছর পর্যন্ত, বিশেষ করে ব্রিটিশ চলে যাওয়ার পর্যন্ত প্রায় 70-80 বছর পর্যন্ত ইসলামকে তারা ধারণ করে ছিল নিরীহভাবে। এই অবদান ওলামায়ে কেরামের। ভারতবর্ষে ইসলামকে টিকিয়ে রাখার, হয়তো ওলামায়ে কেরাম ইসলামকে বিজয়ী করতে পারে নাই, হয়তো ওলামায়ে কেরাম ব্রিটিশ চলে যাওয়ার পরে ইসলামী পাকিস্তান, ইসলামী বাংলাদেশ, ইসলামী হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু ওলামায়ে কেরাম খানকার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলামিক প্রতিরোধের মাধ্যমে তারা অবশ্যই ইসলামের চর্চাকে তারা অব্যাহত রেখেছে এবং ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এখন নতুন পর্ব শুরু হয়েছে ওলামায়ে কেরামদের সাথে। এখন আধুনিক প্রজন্মের এই সমস্ত আধুনিক প্রজন্মের শিক্ষিত জেনারেল প্র্যাকটিসিং সমাজ কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা আগে ছিল? এটা আগে ছিল না। কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যে জাগরণ দেখবেন, আপনি বরং তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে, চুয়েটে, কুয়েটে, বুয়েটে, রুয়েটে, আপনি তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন আপনি।
আমরা তো সফর করি সব জায়গায়। কওমি মাদ্রাসায় গেলে সবাই দেখা করতে আসে, সালাম করতে আসে। ঠিক যে কোনো কলেজ ইউনিভার্সিটি গেলে, যে কোনো জায়গায় গেলে সমানভাবে আমাদের সাথে ছাত্র সমাজ, তরুণ সমাজ, আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে কথা বলতে চায় আমাদের সাথে। যাই হোক, যারা মনে করতেছে বাংলাদেশকে আপনারা দমাতে পারবেন, ইসলামকে দমাতে পারবেন না, কারণ এদেশে আলেম ওলামারা শত বছর ধরে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এবার এই আলেমদের কাফেলার সাথে আধুনিক প্রজন্মের কাফেলাও যুক্ত হয়েছে। এবার এই কাফেলাকে আর পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদেরকে আহ্বান করব, মোল্লা ইলিয়াস জাহানাবাদী, উনি আমাদের ভাই মোহতারম, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একাধিকবার। তার সাথে আমার খুব বেশি আগে পরিচয় তেমন ছিল না। উনি অনেক বড় একজন আলেম। আমি খুলনাতে এর আগেও এসেছিলাম। আমি বারবার তরুণ প্রজন্মের, আধুনিক প্রজন্মের যারা তৌহিদবাদী ভাই, তাদেরকে বলি, আপনার আলেমদের সোহবতে থাকার চেষ্টা করবেন, আলেমদের সাথে মিলার চেষ্টা করবেন। সব আলেম যে শুকরানা মাহফিল করছে তা না, সব আলেম হাসিনাকে যে মা জননী রাখছে সেটা না। এমন একটা বাত আমাদের মাথায় চাপছে, কওমি মাদ্রাসা মানে মা জননী, নাউজুবিল্লাহ। এটা আমরা বলছিলাম মা জননী, এটা গোপালগঞ্জের একজন হুজুরও বলছিল। তাই এখন দুষ্পর্শ পুরা কওমিদের। আপনারা বিশুদ্ধবাদী ওলামায়ে কেরাম আছে, যারা আমরা সেলিব্রিটি হয়ে গেছি, আমরা কিন্তু মুখলেস না। যারা নিরীহভাবে মাদ্রাসায় বসে কোরআন সুন্নাহর আমল করতেছে, ওনারা ফেসবুকে আসে না, অনলাইনে আসে না, ওনারা কিন্তু মুখলেস, মুত্তাকি। আমি নিজেও তাদের সুবত পেয়েছি। হযরত মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারীর মুফতি আজম, সরাসরি আমাদের মুসলিমের ওস্তাদ ছিলেন। সরাসরি বাংলাদেশে এই আরাকানে জিহাদের জন্য, আমার এখনো পরিষ্কার মনে আছে, এইভাবে পকেটে হাত ঢুকিয়ে তিনি মুজাহিদদেরকে টাকা দিতেন। মুফতি আজম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী আহমদ শফি সাহেবের ওস্তাদ ছিলেন তিনি। হযরত শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারী উস্তাদ ছিলেন। আমি 93-94 সালে আমি দাওরা পাস করেছি হাটহাজারী থেকে। আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে নসাই শরীফ পড়িয়েছিলেন। এই আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমি গজওয়াতুল হিন্দের শব্দের নামও শুনি নেই। আহমদ শফি রহমতুল্লাহ তিনি প্রথম আমাদেরকে ক্লাসের মধ্যে গজওয়াতুল হিন্দের শপথ নিয়েছেন। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জঙ্গি ধরো বলো না তোমরা, যেহেতু নসাই শরীফের হাদিস আছে গজওয়াতুল হিন্দ সম্পর্কে। তিনি শুধু হাদিসে পড়াতেন তা না, তিনি এত বেশি, তিনি বহু বছর নসাই শরীফ পড়িয়েছেন। যেহেতু গজওয়াতুল হিন্দের হাদিস নসাই শরীফে আছে, হুজুর ওই চেতনা লালন করতেন। দারাসের বাইরে তিনি সবসময় তিনি গজওয়াতুল হিন্দের আলোচনা করতেন। একদিন তিনি আমাদেরকে জোহরের পরে, নসাই শরীফের ক্লাস ছিল, সেই 94 সালের গল্প করতেছি আমি। তার মানে আজকে থেকে বরাবর 31 বছর আগের কথা, 31 বছর আগের কথা, 30-31 বছর আগের কথা। হঠাৎ করে আমাদেরকে বললেন যে বিল্ডিংয়ের পিছনে যে মাঠ আছে, সেটা তো তরবিয়ত করার কথা ছিল তোমাদের প্রশিক্ষণের জন্য, তোমরা কি মাঠটা পরিষ্কার করেছো? এখন সেখানে হাজার হাজার ইটের ইয়ে ছিল, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না এত পুরো মাঠটা পরিষ্কার করা। তো আমরা সবাই ক্লাসে চুপচাপ রইলাম। বলে তোদেরকে বলেছিলাম গজওয়াতুল হিন্দের প্রশিক্ষণ নিতে হবে এখানে হাটহাজারীতে, এখানে শারীরিক কসরত করতে হবে। কথাগুলো কার? আমির হেফাজত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদেরকে ক্লাসের মধ্যে গালাগালি করে বকা দিয়ে সবাইকে বের করে দিলেন। নসাই শরীফের ক্লাস বন্ধ করে আজকে অনেকে আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান। আপনারা অনেকেই, আমরা বুঝি এগুলো। যারা আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান, ভালো করে শুনে নিন। নসাই শরীফের ক্লাস হাটহাজারী মাদ্রাসায় বন্ধ করে জোহরের পরে দিয়ে আমাদের সবাইকে পাঠিয়ে দিলেন যে দ্বার যদি তখন ছিল, তার পিছনে ময়দানটাকে সাফ করার জন্য, ওখানে তরবিয়ত গ্রহণ করার জন্য। আমার ভাইয়েরা, এরকম অসংখ্য স্মৃতি রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, নতুন এক বাংলাদেশ এসেছে। একসময় আমাদের আকাবেররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন। আমরা আকাবেরদের দ্বারা সোহবত প্রাপ্ত। আমি আকাবেরদের কথা বলতে গিয়ে এখানে এসেছি। এরকম অসংখ্য আকাবের, পাকিস্তানের তৌফিক ওসমানী সাহেবের কাছে শুধু ক্লাস করি নাই, বরং তার সোহবত নেওয়ার চেষ্টা করেছি। মুসলিম বিষয়ের আরও অনেক আকাবের, আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ তাআলা আলাইহি, অবশ্যই নাম শুনেছেন। তিনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন, হানিফি মাযহাবের অনেক বিখ্যাত আলেম ছিলেন। এবং এই জমানায় হাদিসের অত্যন্ত শাস্ত্রগত, শাস্ত্রীয় যে বিশাল যে গবেষণা শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দার রয়েছে। কারণ আহলে হাদিসের ভাইরা মনে করতো যে হানিফি মাযহাবে হাদিসের চর্চা নাই। শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা তিনি দেখিয়ে দিয়েছেন হানিফি মাযহাব এটা কিভাবে একটা হাদিসের মাযহাব। হানিফি মাযহাবের ভিত্তি হচ্ছে হাদিসের উপরে। তার শিষ্য হলেন শেখ ডক্টর খালেদ হাসান হান্দাওয়ি,
উনি আমার সরাসরি কয়েক বছর তিনি আমাকে পড়িয়েছেন, এখন অনেক অসুস্থ এবং বিরুদ্ধ হয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, সেটা হলো এই একটা ইসলামের যে নতুন জাগরণ শুরু হয়েছে, এই জাগরণে ওলামায়ে কেরামদের সাথে আধুনিক প্রজন্মের সংস্পর্শ লাগবে। আমরা নিজেরাও আকাবেরদের সোহবত দ্বারা আমরা ধন্য হয়েছি। তো খুলনাতে আমি এর আগে এসেছিলাম এবং এই বাগেরহাট আমি এসেছিলাম, অনেক তরুণদের সাথে আমার কথা হয়েছে। আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং কুয়েটের ছাত্রদের সাথে বিশাল এক আধুনিক প্রজন্মের সাথে আমার বারবার কথা হয়েছে এবং এই আলোচনাগুলো সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুলনায় দেওয়া আলোচনাগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি তখন আধুনিক প্রজন্মের ভাইদেরকে বলেছি যে আলেমদের সাথে সমন্বয় করেন, কিন্তু এই সমন্বয় এইভাবে হয়ে ওঠেনি। আমি বহুদিন পরে ইলিয়াস জাহানাবাদী সাহেবকে দেখলাম, উনি লালখান বাজার গেলেন এবং মাশাআল্লাহ দেখলাম এক বিরাট এক আবেগ এবং চেতনা তিনি অন্তরে লালন করেন, সুবহানাল্লাহ। আমি বললাম আমি তো আপনাকে খুঁজতেছি, আমাদের খুলনাতে এমন আলেমদেরকে আমরা খুঁজতে চাই এবং অনেকের সাথে আমাদের পরিচয় নাই, আমরা চট্টগ্রামে থাকি বা ঢাকা আসা যাওয়া করি। খুলনাতে আপনার মাধ্যমে আমরা বৃহত্তর মূলধারার ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে আমরা পৌঁছতে চাই এবং আমাদের যে আধুনিক শিক্ষিত প্রজন্ম রয়েছে তাদের সাথে আলেমদের সমন্বয় করিয়ে দিতে চাই। উনি আবার বাইতুল মোকাররমে খতিব হওয়ার এই পেশ ইমামের জন্য ওনার আবেদন দেওয়া আছে। আমি ধর্ম উপদেষ্টা জানাব ডক্টর আহমদ খালেদ সাহেবের সাথে যখন আমার কথা হয়েছে কয়েকবার, যখন জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন পুরো বাংলাদেশে উনি টপে রয়েছেন, পেশ ইমাম যদি হয়ে থাকেন তো ইনি প্রথম পেশ ইমাম নিয়োগ হবেন বাইতুল মোকাররমে, আপনাদের খুলনার সন্তান। আমি জানি না বিষয়টা কেন এখন আটকে আছে। আমি খুলনার ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইসলামিক ফাউন্ডেশন ডিজির দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে সবাই, এবং আপনাদের পক্ষ থেকেও সকল পক্ষ থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যোগ্য আলেমের যথাযথ মূল্যায়ন করা হোক। এমন অতি বিলম্বে অন্য কোনো মামলার ঝামেলা আশা করি এখানে নাই, এখানে ঝামেলা দেওয়ার কথা না। ওনাকে বাইতুল মোকাররমে ওনার মতো একজন যোগ্য মেধাবী আলেমকে অনতি বিলম্বে সেখানে নিয়োগ দেওয়া হোক, সেখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আপনারা একমত কিনা আপনারা?